আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে স্বাগতম ইউনিভার্সাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট এডমিশন অনলাইন প্রিপারেশন। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসের নাম হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাকিরুল ইসলাম, অধ্যয়নরত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমার যে কোনো প্রয়োজনে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এই দুটো হচ্ছে আমার নাম্বার। তো চলেন আমরা শুরু করি। তো ডুয়েট এডমিশনে এস্টিমেটিং এন্ড কস্টিং এর আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখান থেকে একটা ম্যাথ আসতে পারে, অথবা এখান থেকে আমাদের এমসিকিউ টাইপের বিভিন্ন ধরনের যে আমাদের 12টা এমসিকিউ থাকে, সেই 12টা এমসিকিউ যে কোনো একটা বা দুইটা এমসিকিউ থাকতে পারে এখান থেকে। তো প্রথম অধ্যায় হচ্ছে এস্টিমেটিং এন্ড কস্টিং। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা প্রথমে জেনে নেই। ইটের মাপ, একটা আসলে আদর্শ ইটের বিভিন্ন ধরনের মাপ থাকে, যেমন প্রচলিত পদ্ধতিতে মাপ আছে, তারপর মশলা সহ মাপ আছে, মশলা ছাড়া আছে, মেট্রিক পদ্ধতিতে মাপ আছে। তো প্রচলিত পদ্ধতিতে মশলা ছাড়া একটি ইটের মাপ আসলে কত সেটা আমরা দেখব। তো সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে যদি আমরা ইঞ্চি বা ফিটের যে হিসাবগুলো আছে এফপিএস পদ্ধতিতে, সেক্ষেত্রে আছে 9.5 দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 4.5 এবং যে উচ্চতা আমাদের 2/3 অর্থাৎ 3.25। এটাকে আমরা যদি মিলিমিটার এককে প্রকাশ করতে যাই, তাহলে 242 মিলিমিটার, 114 মিলিমিটার এবং 70 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে আসলে কত হবে? 24.2 সেন্টিমিটার, 11.4 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তো এইখানে আসলে গুণ চিহ্ন, মাল্টিপল অর্থাৎ গুণ চিহ্ন দেওয়া হয়েছে এবং প্রতিটা এককই। হ্যাঁ, এই যে যেমন লেন্থ 24.2 সেন্টিমিটার, এখানে কিন্তু এককটা উল্লেখ করতে হবে, সব জায়গায় এককটা উল্লেখ করতে হবে। তারপর মশলা সহ ইটের মাপ। তো মশলা সহ ইটের মাপ আমরা দেখতে পাচ্ছি কত? 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি এবং কত? 3 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এটাকে মিলিমিটার এককে 254, 127 এবং 76 মিলিমিটার। সেন্টিমিটার এককে 25.4, 12.7 সেন্টিমিটার এবং 7.6 সেন্টিমিটার। মেট্রিক পদ্ধতিতে ইটের মাপ যদি মশলা সহ বলি, তাহলে কত? 200, 100 এবং 100। আর মশলা ছাড়া 190, 90 এবং 90। প্রমাণ মাপে ইট মশলা ছাড়া, প্রমাণ মাপের ইট মশলা ছাড়া কত হইতেছে? 240 মিলিমিটার, 112 মিলিমিটার এবং 70 মিলিমিটার। তো আমরা যে এখন দেখবো যে ইটের কাজের পরিমাণ। হ্যাঁ, তো ইটের কাজের পরিমাণ অর্থাৎ 1 মিটার কিউবে আসলে ইট কতটি লাগতেছে। তো সেটা যে মেট্রিক পদ্ধতিতে বা যে অন্যান্য পদ্ধতিগুলোতে। তো দেখেন, 1 মিটার কিউব গাঁথনি কাজে ইটের পরিমাণ ইটের পরিমাণ আমরা বের করব। তো ইটের পরিমাণটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটি ইউজ করতে হবে, সেটা ইটের সংখ্যা সমান সমান কাজের আয়তন ডিভাইডেড বাই মশলা সহ ইটের আয়তন। তো মোট কাজের পরিমাণ কত? দেখেন, 1 মিটার কিউব আমরা কাজ করব, সেজন্য আমরা এখানে কি 1 মিটার দিছি। আর মশলা সহ ইটের মাপ আমরা এখনই দেখে আসলাম যে মশলা সহ ইটের মাপ কত? 254 মিলিমিটার, 127 মিলিমিটার এবং 76 মিলিমিটার। এইখানে যেহেতু আমরা মিটার কিউবে বিষয়টা বিবেচনা করতেছি, সেহেতু আমরা সকল মিলিমিটারকে মিটার এককে নিয়ে আসবো। তো মিটার এককে যদি আমরা নিয়ে আসি, তাহলে 0.254 গুণন 0.127 গুণন 0.076। তো এই যে এককটা আমরা ইউজ করলাম, সেখানে আমরা মেট্রিক পদ্ধতি 1 মিটার কিউবে কত পাই? 407.89। তো এখানে স্ট্যান্ডার্ড পদ্ধতিতে আমরা ধরে নিলে যে 1 মিটার কিউবে আসলে টোটাল আমাদের ইটের সংখ্যা প্রয়োজন 410টি। তো তারপরে এটা গেল আমাদের কি। এখন দেখেন, আমরা যে মিটার কিউব গাঁথনি কাজ, 1 মিটার কিউব গাঁথনি কাজে যদি মেট্রিক পদ্ধতি ইউজ করি, ঠিক আছে? তো মেট্রিক পদ্ধতিতে ইউজ করলে ইটের সংখ্যাটা হবে, তা কি আমরা শুধু আগে জানি কাজের পরিমাণ এবং মশলা সহ ইটের আয়তন। তাহলে কাজের পরিমাণটা কত? 1 মিটার কিউব, তাই না? এই যে 1 মিটার কিউব, এবং যে আয়তনটা কত? মেট্রিক পদ্ধতিতে ইটের পরিমাণের ইটের যে মাপটা ছিল সেটা 200 ছিল, 100 ছিল এবং 100 ছিল। তো সেটাকে মিলিমিটারে থেকে মিটারে যদি কনভার্ট করি, 0.20 গুণন 0.10 গুণন 0.10, অর্থাৎ এটা 200, 100, 100। তো
তো সেখান থেকে আমরা কি 1 মিটার কিউবে যদি ম্যাট্রিক পদ্ধতিতে আমাদের ইটের সংখ্যা হচ্ছে 500টি। তারপরে 1 ফিট কিউব বা 1 সিএফটি, ফিট কিউব দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফলটা হচ্ছে ফিট কিউব, আর সেটাকে কি এপিএস পদ্ধতিতে বলা হচ্ছে সিএফটি। তো গাঁথন 1 ফিট বা 1 সিএফটি গাঁথনি কাজে ইটের পরিমাণ হইতেছে কত? ইটের সংখ্যা লাগবে আমাদের 12টি। তো আমরা কিভাবে বের করব? দেখেন এই যে আমরা ম্যাট্রিক পদ্ধতিতে অথবা হইতেছে যে 1 মিটার কিউব গাঁথনি কাজ থেকে আমরা যে মানটা পাইলাম কত? 410। সেই 410টাকেই আমরা কি আমরা জানি যে 1 মিটার সমান 3.28 ফিট কিউব, তাই না? ফিট। তো এইখানে আমরা ভাগ দিলাম কত দ্বারা? যে 1 মিটার 1 মিটার দ্বারা। তাই 1 মিটার যেহেতু আমরা মিটারে ছিল, তো 1 মিটার সমান কত জানি আমরা? 3.28 ফিট। তাহলে এই 410 কে যদি আমরা ফিট দ্বারা ভাগ করি, তাহলে দেখেন এটা কোন এককে? দেখেন ফিট কিউব এককে, অর্থাৎ হচ্ছে 3টা ডাইমেনশন এখানে আছে। এই জন্য হইতেছে যে সেইটার উপরে কি হইতেছে? কিউব হইতেছে। তো সেখান থেকে আমরা পাই 11.62, যেটাকে আমরা বলতেছি কত? 12টি। তাহলে 1 ফিট কিউবে বা 1 সিএফটি গাঁথনির কাজে ইটের পরিমাণ কতটা আছে? 12টা আছে। এই জিনিসগুলো আসলে লাগবে কোথায়? এই জিনিসগুলো আসলে লাগতেছে আমরা এটা একটা ফর্মুলার মাধ্যমে অথবা হচ্ছে মুখস্থ মান এগুলো। তো এটা আমরা ম্যাথমেটিক্স টার্মে, অর্থাৎ এখানে আমরা মানে হচ্ছে ড্রাইভ করে আসলে দেখাচ্ছি এখানে বা দেখানো হচ্ছে, এগুলো আসলে আমাদের ম্যাথে কাজে লাগবে মুখস্থ হিসেবে। তো 1 বর্গমিটার ফ্ল্যাট সোলিং এ ইটের প্রয়োজন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কোন এককে বের করতেছি অথবা কি চাচ্ছি। দেখেন 1 বর্গমিটারে, তাহলে দেখেন বর্গমিটার যখন আমরা নির্ণয় করি তখন আমাদের কয়টা একক লাগে? 2টা একক লাগে, তাই না? বা ক্ষেত্রফল নির্ণয় করি তখন দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে। তো এখানেই সেটা হইতেছে 1 মিটার স্কয়ারে ফ্ল্যাট সোলিং এ। তো ফ্ল্যাট সোলিং এ আমাদের কি কি কাজে লাগে বলেন তো? ফ্ল্যাট সোলিং এ আমাদের কাজে লাগে দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে কিন্তু উচ্চতা কাজে লাগে না। তো সে যেহেতু ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ কাজে লাগে, তাহলে আমাদের ভাগ দিতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা 1 মিটার স্কয়ারে। তাহলে ইটের সংখ্যা হবে ওই 1 মিটার স্কয়ার এবং হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। একটা ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ স্কয়ারে কত জানবো? 254 এবং 127। সেই জন্য আমরা এটা মিটার করে নিচ্ছি, অর্থাৎ হচ্ছে 0.254 গুণন হচ্ছে 0.127। তাহলে 1 বর্গমিটার ফ্ল্যাট সোলিং ইটের প্রয়োজন কতটি? 31টি। আশা করি বুঝতে পারছেন। এবং তারপরে যদি আমরা আসি যে এটা ফ্ল্যাট সোলিংটা যদি ম্যাট্রিক পদ্ধতিতে হয়, তাহলে ম্যাট্রিক পদ্ধতিতে কতটি লাগবে? দেখেন ইটের সংখ্যা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই, আমরা ম্যাট্রিক পদ্ধতিতে জানতেছিলাম 200 মিলিমিটার, 100 মিলিমিটার এবং 100 মিটার। এখানে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য হচ্ছে আমাদের 200, সেটাকে মিটার করে নিয়েছি, এবং প্রস্থ সেটাকে মিটার করে নিয়েছি। তাহলে 1 বর্গমিটার স্কয়ার ফ্ল্যাট সোলিং এর ম্যাট্রিক পদ্ধতিতে আমাদের ইটের সংখ্যা হচ্ছে 50টি। তারপর হচ্ছে 1 বর্গমিটার ফ্ল্যাট সোলিং এর ইটের মাপ। তাই এই ফ্ল্যাট সোলিং এ এটা কি এর আগে করলাম মিটার স্কয়ার, অর্থাৎ ম্যাট্রিক পদ্ধতিতে, আর এটা হইতেছে এফপিএস পদ্ধতিতে। তো এফপিএস পদ্ধতি ইটের সংখ্যাটা আমরা কতটা দেখতে পাচ্ছি? এই যে এর আগে যতটা 31টা বের করছিলাম না, দেখেন এর আগে কয়টা বের করলাম আমরা? এই যে 31টা বের করছিলাম, তাই না? ফ্ল্যাট সোলিং এর ইটের মাপ। তো সেটাকে আমরা এখন যদি কি করব, আমরা ওইটাকে ফিট কিউবের মানে ফিট স্কয়ারের মানটা বসাবো। তাহলে 1 মিটার সমান 3.28 ফিট কিউব ফিট, সেটাকে আমরা কি 1 বর্গ 1 ফিট স্কয়ার। তো এই ফিট স্কয়ারটাকেই আমরা আসলে এখানে মানটা বসাবো। তো 1 মিটার হচ্ছে 3.28 ফিট, তার উপর কি আছে এখানে, যেহেতু ফিট স্কয়ারের মান বের করতেছি ইটের সংখ্যাটাতে, এখানেও সেই জন্য স্কয়ার হবে। তাহলে ইটের সংখ্যাটা আমাদের কত আসতেছে? 3টি। তাহলে আমরা মুখস্থ করব যে 1 ফিট স্কয়ার ফ্ল্যাট সোলিং এ ইটের প্রয়োজন হইতেছে এফপিএস পদ্ধতিতে কত? 3টি। এরপরে 1 মিটার স্কয়ার হেরিং বোন বন্ডের ইটের প্রয়োজন। তো হেরিং বোন বন্ডের আসলে আমরা যখন এই হেরিং বোন বন্ডটা আসলে বাস্তবে অ্যাপ্লিকেশন হয়, তখন হচ্ছে মূলত দৈর্ঘ্যটা আমরা নেই এবং হচ্ছে যে উচ্চতাটা নেই, এখানে কিন্তু প্রস্থটা ইউজ হয় না। তো যেহেতু প্রস্থ ইউজ হয় না, সেহেতু প্রস্থের মাপটা এখানে আমরা আসবে না। কিন্তু 1 মিটার স্কয়ার, তাহলে মিটার কি দৈর্ঘ্য এবং উচ্চতা আসবে এখানে। তাহলে 1 ডিভাইডেড বাই, আমরা লেন্থ জানি 254 গুণন হচ্ছে 76 মিলিমিটার। 76টাকে কি করছে? মিটার করছে, এবং আমাদের 254টাকে মিটার করে নিয়েছে 1000 দ্বারা ভাগ করে। তাহলে 1 বর্গমিটার হেরিং বন্ডের ইটের প্রয়োজন হচ্ছে কতটি? টোটাল আসতেছে 52টি। এখানে এখন দেখেন ফ্র্যাকশন হিসেবে আসছে 51.08টি। কারণ আপনি বলবেন যে ভাই এখন এখানে কতটা ধরবো, 51টা ধরবো নাকি 52টা ধরবো? দেখেন কখনোই আমাদের এস্টিমেটিং এন্ড কস্টিং এর হিসাবে আমরা কম ধরবো না, কারণ হইতেছে কম ধরলে আপনার নিজের টাকা আসলে ওটা পরবর্তীতে কনস্ট্রাকশন কাজে লাগাবো না। আমরা সেজন্য কি করে ধরবো? একটা হিসাবে একটু বেশি ধরবো, যাতে কোনো মানে কম না হয়। কারণ হচ্ছে যে কনস্ট্রাকশন কাজে আসলে অনেক জিনিস অনেক সময় নষ্ট হয়ে যায়,
সেগুলো আসলে পরবর্তীতে 2টা ইট বা 4টা ইট কিনে আনা সম্ভব না, এই জন্য আমরা একটু বেশি ধরবো যাতে পরবর্তীতে শর্ট না হয়। তো তারপর দেখেন 1 মিটার স্কয়ার হেরিংবোন বন্ডের ম্যাট্রিক পদ্ধতিতে ইটের পরিমাণ। তো 1 মিটার স্কয়ার হেরিংবোন বন্ডের ম্যাট্রিক পদ্ধতিতে ইটের সংখ্যা কতটি আছে? দেখেন এই ম্যাট্রিক পদ্ধতিতে আমরা জানি দৈর্ঘ্য এবং উচ্চতা কত, 200 এবং 100, তাই সেটা দ্বারা ভাগ করছি, মিটার করে নিচ্ছি 1000 দ্বারা ভাগ করে। তাহলে 1 মিটার স্কয়ার হেরিংবোন বন্ডের ম্যাট্রিক পদ্ধতিতে ইটের পরিমাণ হচ্ছে 50টি। তারপর 1 ফিট স্কয়ার হেরিংবোন বন্ডের ইটের প্রয়োজন, ওই কতটা পাইলাম এর আগে। দেখেন স্ট্যান্ডার্ড পদ্ধতিতে ছিল হেরিংবোন বন্ডের মিটার কিউবের, সেটা ছিল কত, ম্যাট্রিক পদ্ধতি ছাড়া যেটা নরমাল পদ্ধতি সেটা হচ্ছে 52টি, সেই 52টিকে কি 3.28 দ্বারা স্কয়ার করতে ভাগ করে দিয়েছে, তাহলে কত আসছে 1 ফিট স্কয়ার হেরিংবোন বন্ডের ইটের প্রয়োজন হচ্ছে যে 5টি। এরপরে হইতেছে যে খোয়ার কাজের প্রয়োজন ইটের সংখ্যা। তো খোয়ার কাজে ইটের সংখ্যা হইতেছে 1 মিটার কিউব ছোট আকারের খোয়ার জন্য ইটের প্রয়োজন হচ্ছে 320টি। তাহলে 1 মিটার যদি হয় তাহলে 1 ফিট কিউব হতে পারে না, 1 ফিট কিউব ছোট আকারে খোয়ার জন্য ইটের প্রয়োজন হচ্ছে কতটি, 320 ডিভাইডেড বাই ওই 320 বের করলাম, এখন জাস্ট ওইটাকেই 3.281 কিউব দ্বারা ভাগ করলে আমাদের মান বের আসবে। 1 ফিট কিউবে আসলে 9টি লাগে। 1 মিটার কিউবে বড় আকারে খোয়ার জন্য ইটের প্রয়োজন হচ্ছে কতটি, 300টি। তাহলে 300টি যদি মান হয় তাহলে 1 ফিট কিউবে কত হবে, ওই 300কে কত দ্বারা ভাগ করব, 3.281 কিউব দ্বারা ভাগ করব, কারণ আমরা কোন এককে বের করতেছি, ফিট কিউব এককে, এজন্য 1 ফিট কিউব বড় আকারে খোয়ার জন্য ইটের প্রয়োজন হচ্ছে 9টি। তো 1 মিটার স্কয়ার সোলিং এর কাজে প্রয়োজনীয় বালির পরিমাণ, তার সোলিং এর বালির পরিমাণ হচ্ছে কত, চিকন বালির পরিমাণ হচ্ছে 0.015 মিটার কিউব। তারপর হচ্ছে 1 মিটার স্কয়ার হেরিংবোন বন্ডের চিকন বালির প্রয়োজন, তো চিকন বালির প্রয়োজন কত হবে, একটু বেশি হবে, 0.030 মিটার কিউব। তারপরে কি বিভিন্ন কাজে সিমেন্টের পরিমাণ, তো বিভিন্ন কাজে সিমেন্টের পরিমাণ আমরা মুখস্থ করব জিনিসগুলো, সেটা হচ্ছে 1 মিটার কিউব সিমেন্টে কত ব্যাগ লাগে, 30 ব্যাগ লাগে। 1 সিএফটি সিমেন্টে ওই 30 ডিভাইড বাই 3.281 কিউব দ্বারা ভাগ করলে 0.8 ব্যাগ আসবে। 1 মিটার কিউব লিড সিমেন্ট ফিনিশিং এর সিমেন্ট লাগে কত, 2.7 থেকে 3 কেজি। 1 ব্যাগ সিমেন্টের ওজন 50 কেজি, অথবা হচ্ছে যদি এটাকে এপিএস পদ্ধতিতে চিন্তা করি তাহলে 112 পাউন্ড। 1 ব্যাগ সিমেন্টের আয়তন যদি বলে, তো দেখেন এই আয়তনটা আমরা কোথা থেকে পাবো, এটাকে উল্টালে যদি 1 মিটার কিউব সিমেন্টের ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে 30 ব্যাগ, তাহলে 1 ব্যাগ সিমেন্টের আয়তন হচ্ছে 1 ডিভাইডেড 30 ব্যাগ, অর্থাৎ 0.033 মিটার কিউব। ওটাকে আবার যদি 1 ব্যাগ সিমেন্টের আয়তন ফিট কিউবে বের করতে চাই, 1 ডিভাইডেড বাই কত, 0.8, তাহলে আমাদের কত আসতেছে 1.25 ফিট কিউব। এখন এটা আমরা বহুল পরিচিত প্রমাণ, এটা আমরা পড়েছিলাম যে প্রমাণ করো যে ইটের গাঁথুনি কাজে শুষ্ক মশলার আয়তন কত, 35%। তো 35% দেখেন এই পার্সেন্ট সাথে থাকা মানে কি, এখানে 35 দ্বারা 100 দ্বারা ভাগ আছে, ওই হিসাবে আমরা কল্পনা করব। তো এটা আমরা অলরেডি এটা আমরা জানি যে এই প্রমাণটা আমাদের অলরেডি জানা আছে, তো তবুও একটু বলতেছি। দেখেন ধরি মোট কাজের পরিমাণ হচ্ছে 100 মিটার কিউব। 100 মিটার কিউবের প্রথমে আমরা কি করব, মশলা সহ প্রয়োজনীয় ইটের সংখ্যাটা বের করব। তো মশলা সহ প্রয়োজনীয় ইটের সংখ্যাটা যদি আমরা বের করতে যাই তাহলে হচ্ছে মোট কাজের পরিমাণ কত। তা মোট কাজের পরিমাণ হচ্ছে এর আগে দেখলাম যে মোট কাজের পরিমাণটা উপরে লেখা হয়, তারপরে নিচে ইটের সাইজটা লেখা হয়। এই যে মিটার কিউব বলা হইতেছে বা 100 মিটার কিউব কাজের জন্য, তাহলে দেখেন এখানে 3 ডাইমেনশন আছে, তাহলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ইটের লাগবে। তাহলে মশলা সহ মাপ হইতেছে 100 মিটার কিউবের জন্য 100, আর মশলা সহ হচ্ছে ইটের সাইজ হইতেছে 254 মিলিমিটার, 127 মিলিমিটার এবং 76 মিলিমিটার। এটাকে আমরা মিটার করে নিলাম 1000 দ্বারা ভাগ করে। তাহলে আমাদের টোটাল পরিমাণ আসলো মশলা সহ প্রয়োজনীয় ইটের সংখ্যা কত, 40,789টি। তারপর হচ্ছে মশলা ছাড়া ইটের কাজের পরিমাণ। তাহলে দেখো এই যতটা সংখ্যা আমরা ইটের বের করলাম সেটা কি হচ্ছে মশলা ছাড়া কাজের পরিমাণটা বের করবো। তাহলে মশলা ছাড়া কাজের পরিমাণ যদি বের করতে যাই তাহলে ইটের কোন সাইজটা লাগবে, মশলা ছাড়া সাইজটা লাগবে। সেই মশলা ছাড়া সাইজটা হলো কত, 254 মিলিমিটার, 114 মিলিমিটার, 242 মিলিমিটার, 114 মিলিমিটার এবং 77 মিলিমিটার। এগুলোকে কি করতেছে, কোন এককে নিয়ে যাচ্ছি, মিটার কিউবে, তাই এগুলোকে 1000 দ্বারা ভাগ করা আছে। তাহলে কত আসলো আমাদের, মশলা সারা ইটের কাজের পরিমাণ আসতেছে 78.77 মিটার কিউব।
এখন মশলার আয়তনটা বের করি, টোটাল আমাদের কাজের পরিমাণ কত ছিল 100 মিটার কিউব, সেখান থেকে মশলা ছাড়া ইটের কাজের পরিমাণ কত 76.77 মিটার কিউব আসলো, তাহলে 21.23 মিটার কিউব। এখন আমরা কি করতেছি, এই যে আমাদের মশলার আয়তনটা বের হলো, এটাকে এই যে বিভিন্ন ধরনের আমরা কাজ করব, সেখানে ওয়েস্ট হবে না অনেকগুলো, সেগুলো আমরা কি করতেছি যে 10% আমাদের কি হবে, নষ্ট হবে। তো অপচয় হয়তো কত 10%, টোটাল মশলার আয়তন কত 21.23 মিটার কিউব, সেটাকে আমরা গুণ দিয়ে কত পেলাম 2.123 মিটার কিউব। তাহলে মোট ভেজার আয়তন, অর্থাৎ মোট ভেজার আয়তনটা কত হবে 21.34 যোগ হচ্ছে 2.123, তাহলে মোট ভেজা আয়তন হচ্ছে 23.46 মিটার কিউব। তো এটাকে শুষ্ক আয়তন, তো শুষ্ক আয়তন হইতেছে আমাদের কত করতে হবে, যে ভেজাকে যদি আমরা শুষ্ক করতে যাই তাহলে কত দ্বারা গুণ দিতে হবে, 1.5 গুণ, তাই না? তাই ভেজাকে শুষ্ক করতে কত গুণ, 1.5 গুণ, তাহলে আমাদের মোট যে ভেজার আয়তন ছিল 23.46 মিটার কিউব, সেটাকে আমরা কত দ্বারা গুণ দেবো, 1.5 দ্বারা গুণ দেবো। তাহলে 1.5 দ্বারা গুণ দিলে আমাদের কত আসতেছে 35.19 মিটার কিউব। সেটাকে আমরা কি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিলাম 35%। তো দেখেন এই যে পয়েন্টের পরে একটা জিনিস বলে, যে পয়েন্টের পরে আসলে সংখ্যাগুলোকে সিঙ্গেলি বলতে হয়, যেমন 4 6, এটাকে অনেক সময় আমি সেসলি বলতেছি, আপনারা জাস্ট আমি বলার ক্ষেত্রে বলতেছি, এটা সবসময় কি 4 6 বা সিঙ্গেল ভাবে উপস্থাপন করতে হয়।